প্রিয় বন্ধুরা, যারা দক্ষিণ ভারত ঘুরতে যাবেন তারা যেভাবে ঘুরবেন সহজ সরলভাবে সেটাই দেখাচ্ছি। প্রথমেই দেখাই কন্যাকুমারী শেষ, সেখান থেকেই যদি ঘোরা আরম্ভ করেন তবে কিভাবে 12 দিনের মধ্যে সমস্ত ট্যুরটা কমপ্লিট করবেন সেটাই রইল। দেখুন, কন্যাকুমারী যাবেন, সূর্যোদয় সূর্যাস্ত চন্দ্রোদয়ের দুর্লভ দৃশ্য এখানে সবথেকে বেশি নজর কাড়ে, সেটাই আমি কিছুটা তুলে ধরেছি আপনাদের সামনে। এই 12 দিনের ট্যুরের মধ্যে থাকবে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে ত্রিবান্ধম, ত্রিবান্ধম থেকে মাদুরাই, মাদুরাই থেকে রামেশ্বরম, রামেশ্বরম থেকে চেন্নাই সেন্ট্রাল হয়ে কিভাবে বাড়ি ফিরবেন সোজা সময় কম সময় সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে রইল। এখন আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠব। ট্রেনগুলির মধ্যে 22504 কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন রাত 1:31 ডানকুনি থেকে ছেড়ে দুদিন পদে কন্যাকুমারী পৌঁছায় রাত্রি 9:55। অন্য ট্রেনটি শালিমার থেকে 12660 গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি বুধবার 11:50 PM ছাড়ে, পৌঁছায় দুরাত্রি পরে 9:40 PM এবং নাগেরকয়েল জংশনে নামে। এখান থেকে অটো বা বাসে কন্যাকুমারী পৌঁছে যাবেন। নমস্কার বন্ধুরা, ব্লগিং উইথ করবিস চ্যানেলে স্বাগত। আমি যেরকম কন্যাকুমারী ঘুরেছি সেরকমই দেখাবো। আজকে হাওড়া থেকে 12665 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে প্রতি সপ্তাহে সোমবার একদিন ছাড়ে 4:10 PM ছাড়বে। সেই ট্রেনেই আমরা উঠছি। দুরাত্রি পরে 9:55 মানে সকালবেলা কন্যাকুমারীতে পৌঁছাবো এই ট্রেনটি। সমস্ত ভ্রমণ সংক্রান্ত তথ্য সোজা সরলভাবে দেওয়ার জন্য আর ভ্রমণের স্থানগুলো কিভাবে কম সময়ে কম খরচে ঘুরবেন সেটাই আমি দেখাতে চলেছি। আমার সঙ্গে থাকুন, থাকলে আশা করি আপনারাও এইভাবে ঘুরতে পারবেন। আমি চাই আপনাদের সঠিক তথ্য, সঠিক অর্থ খরচ যেভাবে করবেন, পয়সার অপচয় না করে হোটেলে কিভাবে থাকবেন সেই সংক্রান্ত তথ্যগুলো সব দিতে বাধ্য। এখন আমি ট্রেনের মধ্যে দেখুন কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, রাতের বেলা একটুখানি খাবার কিনেছি, এই খাবার। এরপর ধীরে ধীরে দেখুন আমাদের ট্রেন এগিয়ে চলেছে। কি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেনটা, অসম্ভব সুন্দর পরিবেশ একে একে পার হয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী সবাই বেশ ভালো, তাদের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে রাস্তাটা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে। যেভাবে দেখুন সুন্দর পরিবেশে যাচ্ছি, আশা করব আমাদের ভ্রমণ সংক্রান্ত ট্যুরটা এরকমভাবেই সুন্দরভাবেই শেষ হবে। কোথায় হোটেল নেবেন, কোথায় খাবেন সেই সমস্ত তথ্য আমার ভিডিও থেকেই আপনারা সোজাভাবে জানতে পারবেন। এই মুহূর্তে ঠিক 9:55তেই আমরা কন্যাকুমারী স্টেশনে নেমেছি। গাড়ি থেকে নেবে স্টেশনে এখন 4-5টায় দেখুন আস্তে আস্তে কন্যাকুমারী স্টেশনটা দেখিয়েই দিই। লেখাটা বেশ সুন্দরই লাগছে সকালবেলা। স্টেশনটা এখন ছিমছাম। আমাদের এখন প্রথম লক্ষ্য স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশনের কাছাকাছি ঘর না নিয়ে ইচ্ছা আমরা বিবেকানন্দের রকের কাছাকাছি রুম নেব। দেখুন হাজার হাজার পরিযায়ী শ্রমিক কলকাতা থেকে এখানে কাজের তল্লাশে আছে, দেখেই বুঝতে পাচ্ছেন তাদের কাজের তাগিদ তো কত। নাগেরকয়েল স্টেশনে 80% লোক কাজের জন্য নেমে যায়। যাই হোক, বিবেকানন্দের মূর্তিটা এখানে কত সুন্দর দেখুন। একদিকেও আরেকটি সুন্দর বিবেকানন্দের একটি মূর্তি, ভাবগম্ভীর, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। স্টেশনের মধ্যে প্রবেশ করে গেছি। এইবার দেখুন টাইম ঠিক 10:11তে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। একটা অটো বুক করলাম 100 টাকা দিয়ে। স্টেশন থেকে বিবেকানন্দ রকের দূরত্ব কিন্তু স্রেফ 10 মিনিট, হেঁটেও আসা যায়, কিন্তু লাগেজের জন্য গাড়ি নিলাম। এই হোটেল 3 স্টার হোটেলটা আমরা নিয়ে নিলাম। রুমগুলো দেখে পছন্দ হয়েছে। এইটার আরেকটা সুবিধা, উল্টো দিকেই দেখুন খাবার একটা ভালো হোটেল আছে, আর এখান থেকেও আম্মামা মন্দিরটাও দেখা যাবে। যাই হোক, হোটেলের মধ্যে প্রবেশ করেছি। আমরা 1500 করে দুটো রুম নিয়েছি, আমাদের আর আমাদের ছেলের জন্য। প্রত্যেকটি রুমে টিভি আছে, বেড সিটগুলো চেঞ্জ করে দিয়েছে। আর দেখুন ঘরের মধ্যে একটা টেবিল, যা যা থাকার দরকার সমস্ত কিছুই কিন্তু রাখা আছে। বেডশিটগুলো নিট অ্যান্ড ক্লিন, একটা বেসিনও রাখা আছে। এছাড়া আছে দেখুন একটা লন, আরও আছে যেগুলো থাকার জন্য দরকার। বাথরুমটা একদম পরিষ্কার করে দিয়ে গেছে এইমাত্র, কত নিট দেখতেই পাচ্ছেন। এছাড়া পাখা আছে, এসি আছে, আমরা এসি সমেত নিয়েছি। এসি না নিলে 1000 টাকায় এই রুমগুলো কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন, দরদাম করলে আরেকটু কমে হবে। সবথেকে বড় সৌন্দর্য দেখুন, এই ব্যালকনি দিয়ে বিবেকানন্দ রকের সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। যে 2-3 দিন থাকবেন সেই 2-3 দিন এই দৃশ্য সৌন্দর্য মাধুর্য উপভোগ করতে পারবেন এখান থেকে। এখানে
দেখুন ঠান্ডা বেশ হাওয়া বইছে সমুদ্রে, যা একদম শরীর মন ঠান্ডা হয়ে যাবে আপনার। সুতরাং একদিকে বিবেকানন্দ রক, অন্যদিকে কন্যাকুমারী মন্দির, এই রকম হোটেল হলে আর কোনো কথা নেই। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখন আমাদের প্রথম গন্তব্যস্থল বিবেকানন্দ রক। এইগুলো ভ্রমণ চার্ট, যেরকম ঘুরবো সেরকমই আপনাদের শেয়ার করব। সমস্ত সময় এখানে ভিড় থাকে, তবে সিজনে বেশি ভিড় হয়। অফ সিজন অর্থাৎ গরমের সময় একটুখানি ফাঁকা থাকে। এই সময় এলে ভালোভাবে দেখতে পাবেন। প্রচুর লাইন পড়ে এই বিবেকানন্দ রক দেখতে গেলে, কিন্তু ঘন্টা দেড়েক লাইন দিতে হয়। যাই হোক, এখানে প্রচুর দোকান আছে, দোকানগুলো থেকে কেনাকাটা করতেই পারেন। সুন্দর সুন্দর পসার সাজিয়ে বসে আছে। আমরা এখন টিকিট কাটার জন্য লাইন ধরে এগোতে আরম্ভ করেছি, পৌঁছে গেছি এখানে। বিবেকানন্দ রকে যাওয়ার জন্য নর্মাল টিকিট 75 টাকা করে কেটেছি, কিন্তু ভিআইপি টিকিট হলে 300 টাকা করে। যাই হোক, আমাদের 4টে টিকিট দেখতে পাচ্ছেন। এখন তো দেখতে পাচ্ছি বেশ ফাঁকা, গরমেই আমরা এসেছি, কিন্তু যেরকম ওয়েদার গরম হবে ভেবেছিলাম সেরকম গরম নয়। সমুদ্রের হাওয়া আসছে, বেশ মনোরম পরিবেশ। চলুন, আমরা এগিয়ে চলছি ধীরে ধীরে। দুই শ্রীমান আর স্বামী স্ত্রী মিলে আমরা কিন্তু একদম এগিয়ে চললাম আস্তে আস্তে। দেখুন, আমরা লঞ্চের কাছে চলে এসেছি। এই রোডটা ধরেই আপনাকে লঞ্চে ওঠার জন্য যেতে হবে। এই লঞ্চগুলোই মনে হয় যাবে, সেটা আরেকটু এগিয়ে গেলে বুঝতে পারবো। দুই পাশ দিয়ে সমুদ্র ঘিরে রয়েছে। আহা, কি মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া। এখান থেকে লাইফ জ্যাকেট পরে নিলাম। লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, সবাই পরেছে। পরে এখন এবার যাত্রার জন্য রেডি হলাম। দেখুন, ক্রমে লঞ্চটা চলতে আরম্ভ করেছে। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা বিবেকানন্দ রকের দিক। এখানে টিকিট কাটার জন্য 100 টাকার নোট হাতে রাখবেন, নালে কিন্তু খুব সমস্যা হবে। 500 টাকার নোট খুচরো দিতে চায় না। যাই হোক, রকের কাছে আস্তে আস্তে লঞ্চ পৌঁছে গেছে। এইবার এই মোটার দড়িটা দিয়ে ক্রমে রকের সঙ্গে বেঁধে দিয়েছে। এইবার আমরা রকে নেবে পড়েছি। লাইফ জ্যাকেটগুলো এখানে আস্তে আস্তে জমা দিয়েছি। চলুন, এবার বিবেকানন্দ রকে প্রবেশ করে গেছি। দেখুন, এনারা সবাই আবার ফিরে যাওয়ার জন্য ভিড়। 30 টাকা দিয়ে এখানে আবার টিকিট কাটতে হবে। 200 টাকা দিয়ে 120 টাকায় 4 জনের টিকিট কেটেছি। এখানে নিজের জিনিসপত্র নিজেকে রাখতে হবে, আর কোনো কিছু বিশেষ জিনিসপত্র নিয়ে যাওয়া বারণ। বিবেকানন্দ রকে হাজার হাজার দর্শনার্থী প্রতিনিয়ত ভ্রমণ করতে আসেন। তার আগে জুতোটা এখানে জমা দিয়ে দিন। বিনামূল্যে এবার রকের মধ্যে প্রবেশ করুন। 1892 শিকাগো ধর্মসভায় যাওয়ার পূর্বে স্বামী বিবেকানন্দ বা স্বামীজি আমাদের এই আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর, 3টি সমুদ্রের মিলনস্থলে এই যে প্রস্তরখণ্ড আছে, এর উপরে তপস্যা করেছিলেন 2 দিন যাবৎ। চলুন, একদম বিবেকানন্দর মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখছেন, মিডিলে প্রচণ্ড হাওয়া, সমুদ্রের গর্জন, লোকের চেঁচামেচি। আমি যতটা সম্ভব দেখাতে পারি, বিশেষ কিছু ভিতরে দেখানো নিষিদ্ধ। সামনে থেকে যেটুখানি পারবো সেটুখানি আপনাদের ইনফরমেশান দেব। এই দুটো হাতি দেখছেন, দুই পাশে রাখা আছে, বেশ সুন্দর মৃন্ময় মূর্তিগুলো। এখান থেকেই আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। পরবর্তী সময়ে 1970 সালে স্বামীজির এক অনুসারী একনাথ রামকৃষ্ণ রানাডে এই প্রস্তরখণ্ডের উপর বিবেকানন্দ রক মেমোরিয়ালটি তৈরি করেন। বেলুড় মঠে অবস্থিত রামকৃষ্ণ পরমহংস মেমোরিয়ালের সঙ্গে এই রকটির স্থাপত্য শৈলের প্রচুর মিল আছে। এই বিবেকানন্দ রক মেমোরিয়াল রুমটার মধ্যে যখন প্রবেশ করবেন, দেখবেন স্বামী বিবেকানন্দের ব্রোঞ্জের অপূর্ব একটি মূর্তি আছে। দুই পাশে মা শারদা এবং রামকৃষ্ণ পরমহংসদেবেরও মূর্তি আছে। ভিতরে শীতল স্নিগ্ধ পরিবেশ, বাইরের এত চিৎকার চেঁচামেচি, সমুদ্রের গর্জন কিছুই ভিতরে প্রবেশ করে না। আমাদের পুনম্য স্বামী বিবেকানন্দের মূর্তিটি ঠিক এইরকমভাবেই প্রতিষ্ঠা করা আছে। এই বিবেকানন্দ রকটি দেখার জন্য সময় খোলা থাকে সকাল 8 AM থেকে বিকেল 4 PM পর্যন্ত। এর মধ্যে লঞ্চ যাতায়াত করে, আপনারা যতটা সময় ইচ্ছা এখানে থাকতে পারেন। আবার লঞ্চে সময় মতো ফিরে আসলেই হলো। যাওয়ার সময় একটু শুকনো ড্রাই খাবার, বিস্কুট, বাদাম ভাজা, জল, আরও কিছু পারলে সঙ্গে রেখে দেবেন। কোথা থেকে যে টাইম কত পার হয়ে যাবে নিজেই বুঝতে পারবেন না। আর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে খিদে তেষ্টা অনেকটাও কমে যায়। এর সঙ্গে ছাতা ও টুপি রেখে দেবেন। তবে কত টুপি যে হাওয়ায় উড়ে যাচ্ছে দেখলাম, তার কথা নেই। রোদ্দুর থেকে বাঁচার জন্য এটা রাখা সত্যিই দরকার।
এখন আমি আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এই তিনটে সমুদ্রই যতটা সম্ভব একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম। চারিদিকে জলের কালারটা কিন্তু একটু আলাদা পার্থক্য আছে। এখানে আজকে খুবই রৌদ্র, আমরা ভেবেছিলাম বৃষ্টি পাবো, তা পাইনি। এখান থেকে দেখুন সানরাইজ সানসেটের কত সুন্দরভাবে আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। 2-3টে স্টেপ অনুযায়ী বিবেকানন্দ রক আছে, প্রত্যেকটি স্টেপ থেকে সমুদ্রগুলো খুব সুন্দরভাবে দৃশ্য হয়। আমরা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের সামনে আমার একটুখানি ছবি দিলাম। কেমন লাগছে বন্ধুরা জানাবেন। আরও তথ্য আছে, প্লিজ চলে যাবেন না, দেখুন শেষ পর্যন্ত। সূর্য ওঠার সঙ্গে মেঘের সঙ্গে সমুদ্রের সঙ্গে এক অপূর্ব সৌন্দর্য এখানকার। একবার হলেও ঘুরে দেখে যাওয়ার অনুরোধ রইল। নিশ্চয়ই আপনারাও এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। যাই হোক, মন্দিরটা লম্বা করে একটু দেখিয়ে দিলাম, নালে পুরো মন্দির অনেকটা কভার করা যায় না প্রতিটি স্টেপের সঙ্গে। এইবার আমরা চলে এসেছি, এখানে কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছেন উপরের মধ্যে একটা পতাকা উঠছে, কত সুন্দর লম্বা করে। আমি পুরো মন্দিরটা কিছুটা দেখিয়ে দেওয়া চেষ্টা করলাম। যারা ভ্রমণ পিপাসু অথচ ঘুরতে যেতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা নিশ্চয়ই দেখে ভালো লাগবে। এছাড়াও রয়েছে এখানে সবথেকে উল্লেখযোগ্য ধ্যানকক্ষ। এই ধ্যানকক্ষে বসে আপনি ওং শব্দ নির্গত হচ্ছে ক্রমাগত সুন্দর রূপে, কিছুক্ষণ বসে নিজেকে এর সঙ্গে মিশিয়েই দিতে পারেন। এইখান দিয়ে প্রবেশ করলেই হবে ধ্যানকক্ষতে। যাই হোক, এছাড়া আছে এখান থেকে ঘুরে চলে যান, বিশাল বইয়ের স্টলের অনেকগুলো ছোট ছোট স্টল আছে। আপনার পছন্দ বই, স্ট্যাচু বা মোমেন্টো যা খুশি কিনে নিতে পারেন। এটি স্বামী বিবেকানন্দ রকের একদম উপরের অংশ, এখান থেকেও সমুদ্র দেখতে পারবেন। আমরা কিন্তু সেকেন্ড স্টেপে দাঁড়িয়ে আছি। প্রাচীন তামিল প্রবাদ বা ধর্ম পুরাণ অনুযায়ী এই স্থানে দেবী কন্যাকুমারী তপস্যা করেন। এই শিলার পূর্বের নাম ছিল শ্রীপদপারাই, অর্থাৎ দেবীর পদস্পর্শ ধন্য শিলা। এই স্থানটিতেই ধ্যান মণ্ডপটি গড়ে তোলা হয়েছে। এই মন্দিরের ভিতরেই কিন্তু দেবীর পদচিহ্ন অঙ্কিত পাথর আছে, সেই পাথরটা কিন্তু কাঁচ দিয়ে পুরো ঘেরা আছে। কিন্তু দেবীর আসল মন্দিরটি আছে এখান থেকে 500 মিটার দূরে। এই লঞ্চগুলোই পারাপার করার জন্য এপার ওপার হচ্ছে, যা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে একটি লঞ্চ যাচ্ছে আর একটি লঞ্চ এসে পৌঁছাচ্ছে। বিখ্যাত তামিল দার্শনিক ও কবি থিরুভাল্লুভার স্মৃতিসৌধটি এখানে গড়ে তোলা হয়েছে। এই সৌধটি উচ্চতায় 133 ফুট, মনে করা হয় 133টি অধ্যায়ের প্রতীক। যাই হোক, এই বিবেকানন্দ রকটা যে কতবার ঘুরে দেখলাম আপনাদের আর বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর লাগলো, সমুদ্রের গর্জন আর পাথরের গায়ে ছিটকে জল উপরের দিকে ধুলোকণা রূপে উপরে গায়ে এসে লাগছে, বেশ ঠান্ডা অনুভূতি, খুবই ভালো লাগলো। চলুন এই বিবেকানন্দ রকের পুরো ভিডিওটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর মনে হচ্ছে বেলুড় মাঠেই যেন আছি। যাই হোক, এবার আমরা ফিরবো। দেখুন লঞ্চে বসে গেছি। আপনারা ইচ্ছা করলে ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে পারেন। 800 থেকে 1000 টাকার মধ্যে এসি নন এসি রুম পেয়ে যাবেন। আমি ফোন নম্বরটা নিচে দিয়ে দেব। সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন। স্মৃতির সঙ্গে নিয়ে ফিরে আসছি ক্রমে ক্রমে। দেখুন আমরা দূরেই চলে এসেছি কতটা, আর স্মৃতিগুলো দূর হয়ে যাচ্ছে কিন্তু মনের কোণায় জমে থাকবে। এখন আমরা হোটেলে ফিরে এসেছি। এইবার আমরা দুপুরে লাঞ্চ সারবো ঠিক এই হোটেল আমাদের উল্টো দিকে। দেখুন আমাদের খাওয়ার জন্য যে রেস্টুরেন্টটা আছে সেখানেই প্রবেশ করেছি। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, ছিমছাম। সমস্ত প্লেটগুলো আলাদাভাবে নিতে হবে। আমরা সেই হিসাবে প্লেট নিয়েছি, যেগুলো আপনাদের চট করে একটু দেখিয়ে দিই। আমরা থালি হিসেবে যা অর্ডার করেছি, প্লেন রাইস, দেখুন পনির কারি, ডাল আর আলু ভাজা। বেশ হোটেলের রান্নাগুলো কিন্তু সুস্বাদু, আর যা হাত দেবে আপনার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন 1000 টাকার সমস্ত প্লেটে আমাদের 4 জনের লাঞ্চ কমপ্লিট করে আমরা কন্যাকুমারী মন্দির দর্শন করলাম। এখানকার অধিষ্ঠাত্রী দেবী কন্যাকুমারী নাম অনুসারেই তীর্থনগরী কন্যাকুমারী হয়েছে। কথিত আছে দেবী পরাশক্তি কন্যাকুমারী রূপে অবতীর্ণ হন এবং শিবকে প্রতিরূপে লাভ করার জন্য এই স্থানে কঠোর তপস্যা করেন, কিন্তু তার উদ্দেশ্য সফল না হওয়ায় তিনি চিরকুমারী
রূপে থাকার ব্রত গ্রহণ করেন। আরও কথিত আছে অসুররাজ বানাসুর দেবতা ও ঋষিকুলকে তাদের রাজ্য থেকে বিতাড়িত করেন এবং ঋষিদের উপর নির্মম অত্যাচার করেন। এই অত্যাচার থেকে মুক্তির জন্য বিষ্ণুর সাহায্য প্রাপ্তি হলে দেবী পরাশক্তির শরণ নিতে বলা হয়। তখন দেবতারা পরাশক্তির যজ্ঞ করেন এবং পরাশক্তি প্রসন্ন হয়ে বালিকা রূপে কন্যাকুমারীতে তপস্যা করেন এবং ব্রহ্মার বিধান অনুসারে কুমারী রূপে বানাসুরকে বধ করেন। যাই হোক, তামিল বৈশাখী মাস অর্থাৎ মে জুন মাসে বৈশাখ মাসে কন্যাকুমারী মন্দিরের প্রধান উৎসব। সকাল ও সন্ধ্যে দুই বেলায় এই সময় দেবীকে প্রধান পথ দিয়ে নিয়ে যাওয়া হয় ঘোরানোর জন্য। দেখুন রাতের বেলা বিবেকানন্দ রক থিরুভাল্লুভার মূর্তিটি স্ট্যাচুটি কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো লাইট জ্বলছে, এটা কিন্তু রাত্রির 8টা পর্যন্ত লাইট জ্বালানো হয়ে থাকে। অন্যদিকে দেখুন ভোরবেলা সূর্যোদয়, যেটা না দেখলে মিস হয়ে যাবে। সবথেকে সুন্দর দৃশ্য এখান থেকে দেখা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। সেটাই, সূর্যটা ধীরে ধীরে উদিত হচ্ছে আর দেখুন লাইটটা জ্বলছে, বিবেকানন্দ রক আর মূর্তিটি কত সুন্দর দেখাচ্ছে। এই দুর্লভ দৃশ্য আপনাদের দেখাতে পেরে আমার খুবই ভাগ্যবান মনে হচ্ছে। এছাড়াও প্রথম সূর্যোদয় যখন হয় বা পূর্ব আকাশে যখন প্রথম সূর্যের কিরণ দেখা দেয়, সেই মুহূর্তে বিবেকানন্দ রকের মন্দির থেকেই বলবো প্রথম শঙ্খধ্বনি করে সূর্য দেবতাকে আমন্ত্রণ বা আহ্বান জানানো হয়। যে বিরল দৃশ্যর সাক্ষী থেকে আমার বেশ নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আপনাদেরও আমি এই দৃশ্য দেখালাম। সবাই হয়তো ঘুরতে চান, ঘোরার তাগিদে এই দৃশ্য দেখা সবার পক্ষে সম্ভব হয় না, তবে এই রকম হোটেলে থাকলে আপনারাও চেষ্টা করলে দেখতে পাবেন, বা ভোরবেলা সমুদ্রের ধারে আসলে এই দৃশ্য দেখা এমন কিছু ব্যাপার নয়। যাই হোক বন্ধুরা, তাহলে আমার ভ্রমণ সংক্রান্ত কন্যাকুমারীর সমস্ত তথ্যগুলো কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকার অনুরোধ রইল। ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। বন্ধুরা, কন্যাকুমারীতে আমরা 3 দিন স্টে করেছি। দ্বিতীয় দিন ত্রিবান্দ্রম সংক্রান্ত সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখেছি, আর তৃতীয় দিন সাইট সিন কন্যাকুমারীর সমস্তগুলো আমরা দেখেছি। এইভাবে 3 দিন থাকলে আপনাদের ট্যুরও কমপ্লিট থাকবে। পরবর্তী ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। সমস্ত তথ্যগুলো আমি আপনাদের দিতে থাকব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।